বৃষ্টি ধসে নর্থ সিকিমের কি অবস্থা ছিল সেই ছবি তো প্রতি মুহূর্তে আপনাদের দেখেছি। কত পর্যটক আটকে ছিল, তাদের কিভাবে নামানো হয়েছে। এবার ছন্দে ফিরছে নর্থ সিকিম। 30 এপ্রিল থেকে ফের খুলে দেওয়াচ্ছে নর্থ সিকিম। পর্যটকদের জন্য 30 এপ্রিল থেকে খোলা হচ্ছে নর্থ সিকিম। ছন্দে ফেরার চেষ্টা নর্থ সিকিম। সরাসরি চলে যাব, আমার সঙ্গে পার্থ রয়েছে। পার্থ, মঙ্গন পুলিশ সূত্রে কি জানতে পারছো? দেখো, আমরা জানি গত সপ্তাহে টানা বৃষ্টির জেরে নর্থ সিকিমের একাধিক জায়গায় ধস নেয়। বিশেষ করে চুংথাং থেকে লাচেং যাওয়ার রাস্তায় বহু জায়গায় কিন্তু ধসের জেরে বিপর্যস্ত হয়ে পড়ে। প্রায় 2000-এর বেশি পর্যটক কিন্তু আটকে ছিল লাচেংয়ে, এবং তারপর তাদের অনেকটা ঘুরপথে সাংকালাং বেইলি সেতুতে তাদের নামিয়ে আনা হয়। চরম দুর্ভোগের মধ্যে পড়ে পর্যটকেরা। কিন্তু গ্রেপ এবং স্থানীয় সিকিম পুলিশ প্রশাসন তারা এই বৃষ্টি কমতেই কিন্তু ধস সরানোর কাজ সম্পূর্ণভাবে শুরু করেছে। এখনও বেশ কয়েক জায়গায় ধস বিধ্বস্ত এলাকা যে রয়েছে তা কিন্তু আগামীকালের মধ্যে তারা সেটা প্রায় সম্পূর্ণ করে নেবে, এমনটাই কিন্তু মঙ্গন জেলা পুলিশ সূত্রে জানা গেছে। এবং তারপরে অর্থাৎ 30 তারিখ থেকে কাল বাদে পরশু আবারও নর্থ সিকিম কিন্তু পর্যটকদের জন্য খুলে যাচ্ছে। মাঝে যে 4-5 দিন বন্ধ ছিল, স্বাভাবিকভাবে বহু পর্যটক তাদের আগের থেকে টিকিট প্ল্যান ক্যান্সেল করতে হয়েছে, কিন্তু 30 এপ্রিলের পর থেকে যারা প্ল্যান করে রেখেছেন তারা যেতে পারবেন, এমনটাই জানানো হয়েছে মঙ্গন পুলিশের তরফে। আজ দুয়ারে রিপোর্টার শেষ করব একটা ভালো খবর দেখে। ইসলামপুরে নিয়ে যাব আপনাদের। সেখানের স্কুলে স্মার্ট ক্লাস দেখুন, রাজ্য সরকারের উদ্যোগ, আর সেই উদ্যোগে স্মার্ট ক্লাস। সরাসরি চলে যাব, চঞ্চল রয়েছে আমার সঙ্গে, চঞ্চলের সঙ্গে কথা বলবো। চঞ্চল, এই যে উদ্যোগ, এই উদ্যোগ স্বাভাবিকভাবে সাধুবাদ জানাতেই হয়, কিন্তু কেন এই উদ্যোগ? দেখো, সাধুবাদ তো জানানোই হবে, কারণ যে এই দীর্ঘ বহু বছর পর কিন্তু একটা গ্রাম অঞ্চল অর্থাৎ একটা গ্রাম পঞ্চায়েত এলাকায় এই মকলসোল গ্রামগুলোতে এই স্মার্ট ক্লাস চালু হলো। এতে কিন্তু খুশির তো আবহাওয়া রয়েছে অভিভাবকদের থেকে শুরু করে পড়ুয়াদের মধ্যে। কারণ যে এই যে স্মার্ট ক্লাস চালু হওয়াতে কিন্তু পড়ুয়ারা যারা আগে যেমন প্রাথমিক বিদ্যালয়ে যখন পড়াশোনা করতো হাতে কলমে দিয়ে, কিন্তু এখন সেই কলম আর ধরতে হবে না, কারণ টাচ করলেই সবকিছু পরিষ্কার ভাবে পড়ুয়াদের সামনে উঠে আসবে। এতে কিন্তু পড়ুয়ারা অনেকটা উপকৃত হবে, এবং এই আগামী দিনে যে তাদের পড়াশোনার যে একটা আগ্রহী তারা কিন্তু থেকে যাবে, আপগ্রেডেশন হবে এবং স্কুলমুখী হবে পড়ুয়ারা। এই স্মার্ট ক্লাসের মধ্য দিয়ে হাতে কলমে শিশুদের যে শিক্ষা, সেই শিক্ষা হবে। আমাদের যা পড়ানো হয় সে টোটালটা হচ্ছে যে আমাদের অ্যাপস এর মধ্যে আছে। সেটা তারা ক্লাসে যখন লেকচার হবে তখন যখন শুনবে তাদেরকে যেমন সেখানে করানো হবে, এখানেও আনন্দদায়কের মধ্যে সেটা করানো হবে। গার্জিয়ানদের জিপিগুলো আছে, সেই জিপিগুলো প্রত্যেকটা একটা করে স্কুলকে আমাদের সিলেক্ট করা হয়েছে, যেখানে এই স্কুলটাকে সিলেক্ট করা হয়েছে যে স্কুলটা কিনা ইসলামপুর জিপির মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট স্কুল। পঞ্চায়েত মিটিং, আর সেই মিটিং এ রীতিমতো হাতাহাতি সেই বাইরের ভিডিওটা প্রথমে দেখাবো আপনাদের। মুর্শিদাবাদের নতুন গ্রাম, সেখানে 3 মাস পর পঞ্চায়েতের সাধারণ সভা, সেই সাধারণ সভা ডাকা হয়। আর সেই সাধারণ সভা চলাকালীন দুপক্ষের সংঘর্ষ, শাসক বিরোধী দলের সংঘর্ষে রীতিমতো উত্তেজনা মুর্শিদাবাদের নতুন গ্রামে। সরাসরি চলে যাব, প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। প্রণবের সঙ্গে কথা বলবো। প্রণব, পঞ্চায়েতের সাধারণ মিটিং, আর সেই মিটিং এ এই পরিস্থিতি, ঘটনার সূত্রপাত কি থেকে? দেখো, পঞ্চায়েতের আজকে যে সাধারণ মিটিং ছিল, সেই মিটিংয়ে সব সদস্যরা, যে 22 জন সদস্য, তারা কিন্তু উপস্থিত ছিলেন। সেই সময় অভিযোগ যে তৃণমূলের যারা প্রধান এবং উপপ্রধান রয়েছে, তার মধ্যে উপপ্রধানের কাছে হিসাব চাওয়া হয়েছিল যে গত বছর কি কি কাজ হয়েছে সেই হিসাব দেওয়া হোক। এই হিসাব চাওয়ানোর জন্যই কিন্তু বিরোধী পক্ষের যারা 9 জন সদস্য রয়েছেন, কংগ্রেসের তোমার 2 জন রয়েছে এবং বিজেপির 6 জন এবং 1 জন নির্দল সদস্য, তাদের
ওপর চড়াও হয় বলে অভিযোগ, এবং একজন মহিলা সদস্য এবং একজন যে বিরোধী দলনেতা রয়েছে তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ। এবং এই ঘটনাকে কেন্দ্র করে নতুন গ্রাম পঞ্চায়েতে যথেষ্টভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে লালবাগ যে থানা রয়েছে, মুর্শিদাবাদ থানা, সেখান থেকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং 9 জন সদস্যই কিন্তু বিডিওর কাছে গিয়ে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন এবং পরবর্তীতে যাতে কোনো রকম মিটিং হলে তাতে যাতে নিরাপত্তা দেওয়া হয় সেই ব্যবস্থা করেন। যদিও উপপ্রধান যিনি রয়েছেন তিনি কিন্তু সেই অভিযোগ অস্বীকার করেছেন এবং তিনি বলেছেন পুরো খরচের তথ্যই যদি নেট খোলা হয় তাহলে কিন্তু সমস্ত তথ্য কিন্তু তুলে দেওয়া আছে, কিন্তু তারপরেও তথ্য চেয়ে ফালতু মিটিং এর মধ্যে ঝামেলা করা হচ্ছিল, সেই কারণে একটু হাতাতে হয়েছে, তাছাড়া আর কিছুই নাই। কিন্তু যারা বিরোধী তারা কিন্তু রীতিমতন ভাবে অভিযোগ তুলেছেন এই উপপ্রধানের বিরুদ্ধে এবং তিনি যে মারমুখে হয়েছিলেন এবং গায়ে হাত দিয়েছেন সে ব্যাপারে কিন্তু তারা বিডিওর কাছে লিখিতভাবে অভিযোগ করেছেন। তবে বিডিও বলেছেন পুরো তদন্ত করে দেখা হচ্ছে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। বেশ, ধন্যবাদ প্রণব। কুমগ্রাম গ্রাম পঞ্চায়েতে জেনারেল বডি মিটিং ছিল, সেই মিটিংয়ে ওনাদের কাছ থেকে হিসাবপত্র চাওয়ার জন্য, হিসাবপত্রের খাতাটা আমাদের সামনে তুলে ধরার জন্য পঞ্চায়েত মেম্বার, জিপি মেম্বার আসগর শেখ তাকে লাথি মেরে, উপপ্রধান সাহেব শেখ ওর লাথি মেরে তাকে মাটিতে ফেলে দেয় এবং তার সঙ্গে সঙ্গে সোনালী দাস তার পাশে ছিলেন, সিনিয়র খুব সামান্যতম অ্যাসল্টেড হন, তার পাশে আমি ছিলাম। তো আমরা যে শুধু জানার জন্য, তথ্য জানার জন্য, অন্য কিছু না, যেটা আমরা অনলাইন গেলেই পেয়ে যাব, ঠিক আছে, কিন্তু ওনারা দায়বদ্ধ আমাদেরকে জবাব দেওয়ার জন্য। সেইটুকু জানার জন্য যদি আমাদেরকে লাভ খেতে হয়, আজকে যদি পুরুষরাই খায় তাহলে আমরা মেয়েরা আমরা কোথায় নিরাপত্তা? দুয়ারে রিপোর্টারে এবার চলে যাব জগদ্দলে ফের গুলি, এলাকা দখল ঘিরে বিবাদে গুলি এবং অভিযুক্ত ইতিমধ্যেই পলাতক, যেমনটা আমরা জানতে পারছি। জগদ্দলে ফের গুলি, এলাকা দখল ঘিরে বিবাদে গুলি। সরাসরি চলে যাব, অরুণ ঘোষ রয়েছে আমার সঙ্গে, অরুণের সঙ্গে কথা বলবো। অরুণ, কি কারণে গুলি চললো, এলাকা দখল, কার বিরুদ্ধে অভিযোগ এবং কাকে লক্ষ্য করে এই গুলি? দেখো তমশ্রী, সকালবেলাতেই কিন্তু এই ঘটনা ঘটে এবং তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলেই সামনে প্রকাশ্যে আসে। দুই পক্ষই দাবি করে তারা তৃণমূল সমর্থক। ওই এলাকারই বাসিন্দা অনুরাগ প্রসাদ, তাকে গুলি করা হয় এবং তার অপর যে তার সঙ্গী ছিল মুন্না পাসওয়ান, সেই মুন্না পাসওয়ান সকালবেলা তাকে গুলি করে বলে পরিবারের সূত্রে অভিযোগ। এই ঘটনার পর থেকে কিন্তু মুন্না গা ঢাকা দিয়েছে। তারা প্রত্যেকেই তৃণমূল কর্মী বলে তারা দাবি করে এবং দুই পক্ষই তারা এইভাবেই দাবি করে। কিন্তু এই ঘটনা গুলি চালানোর ঘটনার পর থেকে কিন্তু মুন্না এলাকা থেকে পলাতক। এই ঘটনা পুলিশ তাকে এখনো পর্যন্ত ধরতে পারেনি। এই সাত সকালে এই জগদ্দলে গুলি চালানোর ঘটনায় কিন্তু এলাকায় একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। যতক্ষণ মুন্নাকে না গ্রেপ্তার করা যাচ্ছে ততক্ষণ কিন্তু পরিবারের দাবি যে মুন্নাই এই ধরনের ঘটনা ঘটিয়েছে এবং শুধু তাই নয়, এলাকা দখল নিয়ে কিন্তু এই ধরনের ঘটনা বলে অভিযোগ। কিন্তু তৃণমূলের যিনি কাউন্সিলর রয়েছেন 17 নম্বরে, তিনি বলছেন এটা পারিবারিক ব্যাপার, এখানে কোনো রাজনৈতিক কোনো সম্পর্ক নয় বলে কিন্তু দাবি করেছেন কাউন্সিলর। বেশ, কালকে কি বাতাবাতি হলো জন্য মানে, আর তারপরে সকালে বসেছিল এদিকে ডাংটা দিয়ে মেরে আর গলি ফায়ারিং করে দিয়েছে। মুন্না পাসওয়ান না বেঁচে গেল, কখন করেছে গুলি ফায়ারিং? এই সকালে যে গুলি লেগেছে ওর অনুরাগ প্রসাদ কাজ করে 10 নম্বর গলির মধ্যে ব্যাটারি কারখানার মধ্যে কাজ করে। চাই ইনসাফ চাই। এবার পশ্চিম মেদিনীপুরের দাঁতনের দিকে নজর রাখবো। দাঁতনে বোমাতঙ্ক, উঁচু ডিহা এলাকায় বোমাতঙ্ক, এক বাসিন্দার বাড়ির সামনে বিকট শব্দ আর আচমকা বিকট শব্দে এলাকায় রীতিমতো চাঞ্চল্য। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি শঙ্কর রয়েছে, শঙ্কর রায়ের সঙ্গে কথা বলবো। শঙ্কর, ঠিক কি হয়েছিল? বোমাতঙ্ক, এই যে বিকট শব্দ, পুলিশি তদন্তে কি উঠে আসছে? তবে জানা যাচ্ছে যে দাঁতনে হঠাৎ করে একজন ভদ্রমহিলা তিনি কাজ করছিলেন বাড়ির পুকুরের ঠিক পাশে, তখনই হঠাৎ করে একটা বিকট আওয়াজ, আর তাতেই পুরো বোঝা যায় যে কেঁপে উঠে গোটা এলাকা। এরপরেও সেখান থেকে ধোঁয়া বেরোতে থাকে। সেই ক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে, এলাকাবাসীরা যেটা জানিয়েছে যে সকাল থেকে দাঁতনের আকাশপথে বায়ুসেনা বেশ কয়েকটি বিমান উড়াউড়ি করছিল। সেই ক্ষেত্রে সেই বিমান থেকে কোনো বোমা হয়তো পড়ে গিয়ে
ফেটে যেতে পারে তা অনুমান করছিল। এরপরেই তারা পুলিশকে খবর দেয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রাম জুড়ে। তার কারণ হচ্ছে যে তুমি জানো যে যেভাবে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, স্বাভাবিক একটা আতঙ্ক তৈরি হয়েছিল। যদিও পুলিশ সেখানে সঙ্গে সঙ্গে পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে সমগ্র যেসব জিনিস পাওয়া গেছিল তারা বায়ুসেনা বিমান ঘাঁটিতে পাঠিয়েছে। তারা বলেছে যে তদন্ত করে দেখা হচ্ছে ঠিক কি কারণে এই বোমা বিস্ফোরণ হয়েছে আর এই বোমাটা কোথা থেকে এসে। যদিও আমরা কালাইকুন্ডার সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তারা কোনো কিছু তদন্তে কি উঠে আসে অবশ্যই নজর থাকবে আমাদের। বোমের মতো একটা আওয়াজ হলো, তারপরে জল উপরে ছেটে চলেছে, আওয়াজ যেরকম হলে জলে একটা ঢিল ছাড়লে যেরকম সেরকম আওয়াজ, আর গুপ করে একটা আওয়াজ, তারপর তো গোটা ধোঁয়া হয়ে গেল। কোথা থেকে এলো বুঝাচ্ছে না। সেই সময় একটা হেলিকপ্টার যাচ্ছিল এটা দিয়ে, হ্যাঁ ফেলেছে কিনা দেখা যায়নি, কিছুই বোঝা যায়নি। অনুমান করা হচ্ছে যে যাচ্ছিল, কিছু হয়েছে নাকি। সবাই তো এসে দেখেছে ধোঁয়া। আমার তো মনে হলো কি যেন একটা উপর থেকে পড়ে গেল, দিয়ে আগুনগুলো চারদিকে ছিটিয়ে গেল, দিয়ে জলে পড়ে বাস্ট হয়ে গেল, বিকট আওয়াজ হলো, দিয়ে ধোঁয়া ভর্তি হয়ে গেল। এটা বোম ছিল, নাহলে বারুদের মতো ছিটাবে কেন? আর বিকট আওয়াজ হয়ে জলে বাস্ট হয়ে গেল। মুড়িগঙ্গার দিকে নজর রাখবো। মুড়িগঙ্গায় নদী বাঁধে ভাঙন, নামখানায় নদী বাঁধ ভাঙায় রীতিমতো আতঙ্ক। সেচ দফতর 50 ফুট এলাকা জুড়ে যে ভাঙন, সেই বাঁধ মেরামতি করে ঠিকই, কিন্তু কাজে একটা অসন্তোষ স্থানীয়দের। সরাসরি চলে যাব, আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছে। বিশ্বজিৎ, বাঁধ মেরামতির কাজে অসন্তোষ কেন স্থানীয়দের? হ্যাঁ দেখো, তড়িঘড়ি সেচ দপ্তর কিন্তু এই যে নালা ভাঙার যে বাঁধ, সেই বাঁধটি নির্মাণ করা শুরু করলেও স্থানীয় মানুষদের মধ্যে কিন্তু তাদের একটা আতঙ্ক কাজ করছে। তারা যেটা মনে করছেন যে বাঁধে যেভাবে কাজ করা হচ্ছে, অর্থাৎ বাঁধের গোড়া থেকে মাটি কাটা হচ্ছে, সেই মাটিকে আবার বস্তায় ভরে আবার সেগুলোকে বাঁধে লাগানো হচ্ছে। তাতে করে কিন্তু মানুষজন যেটা মনে করেছে, অতীতে তারা অনেকগুলো বাঁধ ওখানে নির্মাণ হয়েছে, তারা একের পর এক বাড়ি নির্মাণ করেছেন, একজন 3 থেকে 4টি বাড়ি নির্মাণ করেছেন, করে তাদেরকে সেই বাড়ি ভিটে মাটি সব হারিয়ে আবার পিছিয়ে আসতে হয়েছে। এবং সেই ভয়টাই কিন্তু এই নাদাভাঙা গ্রামকে কিন্তু গিলে খাচ্ছে। তারা যেটা মনে করছেন যে এইভাবে যদি বাঁধ নির্মাণ করা হয় তাহলে কিন্তু সামনেই বর্ষাকাল রয়েছে, সাময়িকভাবে যে বাঁধ মেরামতি হয়েছে তারা চাইছেন যে কংক্রিটের বাঁধ হোক। আমরা আতঙ্কায় থাকি, এই মনে হয় জল ঢুকবে, মানে জিনিসপত্র সব গুছিয়ে ভালোভাবে রাখার চেষ্টা করি। তো আমাদের তো এনি টাইমে আতঙ্ক। আর এই নদীবাঁধ জানি না কবে মানে ঠিক হবে। এই নদীবাঁধ তো কোনোদিন মানে ভাঙে না, এমন না, মানে এনি টাইম ভাঙতে থাকে।